চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা নেই বাজেটে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও নেই কার্যকর উদ্যোগ, সিপিডির পর্যালোচনা। অবাধে কালো টাকা সাদা করার সুযোগ, যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানকেও, এবার গাড়ি আমদানিতে কর দিতে হবে এমপিদের। বাজেট ঘোষণার পরও প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, এখনো চড়া বেশিরভাগ পণ্য, ভোক্তার ক্ষোভ। ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, যারা ৬ দফা মানে না তারা স্বাধীনতা মানে না বললেন কাদের। এবং লাখ টাকার বিনিময়ে মিলছে বাংলাদেশি এনআইডি, হাতে নাতে ধরা রোহিঙ্গা যুবক, জড়িয়ে পড়ছেন জনপ্রতিনিধিরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নাসি। শুরুতে বাজেটের খবর। এবারের বাজেটে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার কোনো নির্দেশনা নেই এমন দাবি করেছে সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলে গবেষণা প্রতিষ্ঠানটি। জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট দূর করার মতো কোনো কার্যকর উদ্যোগ নেই এই বাজেটে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানির দিকে যাচ্ছে, আমদানিটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থায় কমে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট সেটাও এখন সেটাকে অনেকবার করে ডেপ্রিসিয়েট করা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে এখনো প্রতিক্রিয়া জানাচ্ছে সিপিডি, সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে তুলনা করি, প্রায় 38টা স্বল্পোন্নত দেশ, তাদের মধ্যে যদি হিসাব করি 2016 থেকে 2003 পর্যন্ত, তাহলে আমরা তৃতীয় নিম্নতম দেশ আর কি, যেখানে কিনা এই আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা কম হচ্ছে। এবং 33টা দেশে কিন্তু তাদের শিক্ষা খাতে বরাদ্দ হয় 2% কিংবা তার চেয়ে বেশি এই সময়কালে ছিল। এবং আরেকটা বিষয়, আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আগামী বছরই শেষ হবে, সেখানে কি বলা আছে যে ক্রমান্বয়ে 2% থেকে 2019-এ 2% থেকে বরাদ্দ বাড়িয়ে 2025-এ 3.5% করতে হবে। কিন্তু সেটার আমরা অর্ধেকের মতো রয়েছি। সেটা আগামী বছরের মধ্যে কিভাবে পূরণ করবো সেটা তো একেবারেই সম্ভব নয়। একটা বিষয় যে কতগুলি পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে যেগুলো শিক্ষার জন্য উপযোগী, খুব একটা উপযোগী না, বিশেষ করে যেগুলো রাজস্ব পদক্ষেপ, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের যে গুলার উপরে সেখানে ভিএটি চলছে বা দেওয়া হয়েছে। এগুলো তো আসলে অনেক, আজকাল তো অনেক মধ্যবিত্ত পরিবার থেকেও কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকে, তো এবং এই ভিএটির চাপটা কিন্তু শিক্ষার্থীদের পরিবারের উপরই যে পড়ে, এটা বিবেচনা করা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে ব্যক্তি খাতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোর কর্পোরেট ট্যাক্সও কিন্তু 15% 2025-এ করা হয়েছে, এবং এই কর্পোরেট ট্যাক্সটা কমানো যেতে পারে 15 থেকে 10%। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়, যেমন কলমের উপরে ভিএটি দেওয়া হয়েছে, এটা 15% ভিএটি, এটা শিক্ষার্থীরা ব্যবহার করে, এবং শিক্ষার্থী সব ধরনের শিক্ষার্থীরা এইগুলো এটা অব্যাহতি দেওয়া যেতে পারে। একটা বিষয় যদি আমরা বরাদ্দের ক্ষেত্রে দেখি, তাহলে অনেকগুলো সরকার স্টাইপেন্ড দিয়ে থাকে বিভিন্ন পর্যায়ে। সেই স্টাইপেন্ডের মধ্যে বরাদ্দের যদি দেখি, দুটা খাত থেকে সেই বরাদ্দ যেটা ছিল 2025-এ, সেটা কিন্তু পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, সেটা নাই। এটা কি কারণে এটা করা হলো, কোথায় আমরা স্টাইপেন্ড বাড়ানোর কথা বলি, সেটা কিন্তু আমরা দেখছি যে উল্টা কমানো হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এটাকে পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে।
এখন আরেকটি গুরুত্বপূর্ণ খাত বিদ্যুৎ এবং তারপরে রয়েছে জ্বালানি। সেখানে আমরা দেখছি যে জাতীয় বাজেটে বিদ্যুৎ শক্তি খাতে সেটা হচ্ছে যে মোট বাজেটের 3.7% এটা, এবং এখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন বাজেটে তুলনামূলকভাবে কম প্রবৃদ্ধি হয়েছে। আর এডিপি অ্যালোকেশনের মধ্যে এই শক্তি খাতে বরাদ্দটা 2025-এ 5.27% বেড়েছে 2024-এর তুলনায়। আর যদি আমরা উন্নয়ন প্রকল্প দেখি শক্তি খাতে, তাহলে সেখানে একটু কমানো হয়েছে 57 থেকে 51 পর্যন্ত। এবং আরেকটি বিষয় যে বিদ্যুৎ জেনারেশন রিলেটেড যে প্রকল্পগুলো, সেগুলো যেগুলো আনএপ্রুভ থাকে, অ্যাপ্রুভ করা হয় না, সেগুলোতে আসলে সেগুলো কোনো ধরনের বরাদ্দ পায়নি এই 2025 অর্থ বছরে। যখন কোনো বরাদ্দ না থাকে তখন সেই প্রকল্পগুলোতে বাস্তবায়ন হওয়ার কোনো প্রশ্ন থাকে না। সামগ্রিকভাবে যদি আমরা আরেকটা বিষয় দেখি যে সিপিডি যে এখানে যে একটা ট্রান্সমিশনের উপরে 27% বৃদ্ধি করা হয়েছে এবং 10% বৃদ্ধি করা হয়েছে ডিস্ট্রিবিউশনে। এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের দিকে যে নজর দেওয়া হয়েছে, এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে, এটা আমরা একটা ভালো পদক্ষেপ হিসাবে মনে করি, এবং এটা একটা যে জেনারেশন ক্যাপাসিটিটাকে আস্তে আস্তে বাড়াবে সেটা থেকে। আমরা যদি এনার্জি খাতের দিকে দেখি, জ্বালানি খাতের দিকে দেখি, তাহলে আমরা দেখি যে সেখানেও কিন্তু বরাদ্দটা বাড়ানো হয়েছে 7% 2024-এর তুলনায়, এবং এটা 2025 অর্থ বছরের বাজেটের 3.8%, এবং যেটা কিনা অবশ্য 2024 অর্থ বছরের চাইতে অনেকখানি কম। আর ডেভেলপমেন্ট বাজেট এখানে কমানো হয়েছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ডেভেলপমেন্ট বাজেটের যে কমানোর কারণটা হচ্ছে যে প্রজেক্ট এইড জ্বালানি খাতে সেটাও কমেছে বেশ খানিকটা 11.54%। আর আমরা এখানে দেখছি যে বিপিসি এবং পেট্রো বাংলা তাদের যে এডিপি অ্যালোকেশন, সেখানে যে বরাদ্দটা, সেটার বরাদ্দের মধ্যে কিন্তু বিদেশি অর্থের পরিমাণটা বেশ খানিকটা, এখানে 56.5% বিপিসির জন্য এবং প্রায় 49% হচ্ছে পেট্রো বাংলার জন্য। এবং এখানে এডিপি অ্যালোকেশনে এনার্জি ডিভিশনের যে অ্যালোকেশন, এটা 12.7% কমানো হয়েছে। দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিল সিপিডি, আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে এবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগও প্রসারিত হয়েছে। এতদিন ব্যক্তি পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এবারই প্রথম প্রতিষ্ঠানের জন্য সে সুযোগ রাখা হয়েছে। এছাড়া 36 বছর পর এমপিদের গাড়ি আমদানির উপর বসানো হয়েছে শুল্ক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দেশের ইতিহাসে ঘোষণা হলো 54তম বাজেট। আর এ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের উপর কর ধরা হয়েছে 1,75,620 কোটি টাকা। মূল্য সংযোজন কর 1,82,783 কোটি টাকা। এছাড়া সম্পূরক শুল্ক ধরা হয়েছে 64,278 কোটি টাকা। আমদানি শুল্ক 49,464 কোটি টাকা, রপ্তানি শুল্ক 70 কোটি টাকা, আর আবগারি শুল্ক ধরা হয়েছে 5,805 কোটি টাকা। এছাড়া অন্যান্য উৎস কর ধরা হয়েছে 1,980 কোটি টাকা। আগামী অর্থ বছরে বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডে বহির্ভূত কর ধরা হয়েছে 15,000 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে স্টাম্প বিক্রয় বাবদ 10,000 কোটি টাকা। বাজারে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোনো সুখবর। 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ধরা হয়েছে 3,000 টাকা, আর 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে 5,000 টাকা। তবে 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে 10,000 টাকা। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয়
আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। আসছে অর্থ বছরে সংসদ সদস্যের আমদানি করা গাড়ির উপর 25% আমদানি শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে 15% ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি আর থাকছে না। 36 বছর ধরে শুল্ক কর ছাড়া গাড়ি আমদানির সুযোগ পেয়ে আসছিলেন এমপিরা। মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আর কালো টাকা সাদা করার সুযোগ ব্যক্তি ছাড়াও থাকছে এবার প্রতিষ্ঠানেরও। নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করা যাবে। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ বিল 2024 সংসদে উত্থাপিত হলো। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শীর্ষক বাজেট দিলেন অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয়ের আকার অন্তত 7,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় 5 কোটি মানুষকে বছরব্যাপী নগদ ভাতা, খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা এবং সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিতে 1,33,272 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। 2023-24 অর্থ বছরের তুলনায় এবছরের বাজেটে এ খাতে ব্যয় 7,000 কোটি টাকা বেড়েছে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে বয়স্ক ভাতাভোগী আওতা বাড়িয়ে নতুন করে যুক্ত করা হচ্ছে আরও 2 লাখ প্রবীণকে। সব মিলে আগামী অর্থবছরে এ কর্মসূচির আওতায় 60 লাখ মানুষকে ভাতা সুবিধা দেওয়া হবে। এ বাবদ 4,351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া 2 লাখ ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাকে নতুন করে যুক্ত করা হচ্ছে। এ কর্মসূচিতে মোট সুবিধা পাবেন 27,75,000 জন। এতে বরাদ্দ থাকছে 1,844 কোটি টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচির ক্ষেত্রে ভাতার পরিমাণ আগের মতোই রেখে নতুন করে উপকারভোগী বাড়ানো হচ্ছে আরও 2,60,800 জন। বর্তমানে 13,04,000 জন এ সুবিধা পাচ্ছেন। এর ফলে আগামী বাজেটের মাধ্যমে এ কর্মসূচিতে সরাসরি ভাতা সহায়তা পাবেন 15,64,000 মা ও শিশু। এছাড়া প্রতিবন্ধী ভাতাভোগীও বেড়েছে। আগামী বাজেটে এ সংখ্যা 3,34,000 জন বাড়িয়ে মোট 32,34,000 জনে উন্নীত করা হয়েছে। তবে বৈশ্বিক দীর্ঘমেয়াদী সংকট ও লাগামহীন বাজারে এই সময় বরাদ্দ করা সামাজিক নিরাপত্তা কতটা দিবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিছু আওতা বাড়ানো হয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটি আসলে যথেষ্ট কিনা সেখানে কিন্তু প্রশ্নটা থেকে যায়। আমরা যদি মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সবাইকে পেনশন আওতায় নিয়ে আসে সেটা কিন্তু পারতেন। সামাজিক সুরক্ষাটা উনি সবাইকে দিতে পারতেন, বাট এই মুহূর্তে উনি কতটুকু পারবেন এই পরিস্থিতিতে আমি জানি না। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। নতুন বাজেটে প্রায় 27টি নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। বাজারে কি আসলেই এর প্রভাব পড়ছে? এ নিয়ে আরো জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, পেঁয়াজ, রসুন, চাল, ডাল সহ নানা পণ্যের দাম কমার কথা বলা হয়েছে। বাজারের চিত্র কেমন দেখছেন আপনি? গতকালকে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পরে কিন্তু পেঁয়াজ, রসুন, আলু সহ 27টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে পরিবহন কর কমানো হয়েছে। এর প্রভাব কিন্তু আজকে সরকারি ছুটির দিন আমরা বাজারে এসে এর প্রভাব এখন পর্যন্ত দেখতে পাইনি। প্রত্যেক বছর যেটি হয়ে থাকে বাজেট ঘোষণার আগে থেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়ে যায় এবং বাজেটের পর তো অবশ্যই বেড়ে যায়। এবারও আসলে ক্রেতারা তেমনটাই আশঙ্কা করছিলেন, তবে গতকালকে বাজেট ঘোষণার পর আসলে নিত্য প্রয়োজনীয় 27টি পণ্যের উপর পরিবহন কর কমানোর ফলে ক্রেতাদের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে। তবে সে স্বস্তি কিন্তু আসলে বাজারে এসে খুব একটা দেখা যায়নি। বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আমরা সকাল থেকেই কথা বলেছি।
বিক্রেতারা যেটি বলছেন যে বাজেটে যে আসলে নিত্যপণ্যের দাম কমানো হয়েছে সেটি এখন পর্যন্ত তারা জানেন না, এবং তারা আসলে পাইকারি দরে যে দামে পণ্য ক্রয় করছেন সেই দাম অনুযায়ী তারা পূর্বের বর্ধিত মূল্যেই এখন পর্যন্ত বিক্রি করছেন। এ নিয়ে কিন্তু ক্রেতাদের মাঝেও বেশ ক্ষোভ দেখা গিয়েছে। আমরা দেখেছি যে আলুর দাম বেশ কয়েকদিন ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে, আলু 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ নিয়েও কিন্তু ক্রেতারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া আপনি জানেন যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আসলে মশলা পণ্যের দাম বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখানে আমরা একজন মশলা বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। মশলার দাম কেমন বিক্রি করছেন? ঈদুল ফিতরের আগে যেমন দাম ছিল এখনো সেই দামে আছে কিনা, নাকি বাড়তি দামে বিক্রি করছেন? বাড়তি হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে। কেমন দামে, কত দামে বিক্রি করছেন? যেমন গুলমরিচ ছিল আগে 1000 টাকা কেজি, এখন 1200 টাকা কেজি হয়ে গেছে। এখন এলাচ, বড় এলাচ কালোটা, এটা 3000 টাকা কেজি হয়ে গেছে। সাদা এলাচ ওইটা হয়ে গেছে 3800 টাকা কেজি। যেমনটি শুনছিলেন, আসলে মশলার বাজার কিন্তু আসলে বেশ বাড়তি দামে বের হচ্ছে। গত ঈদুল ফিতরের আগে যে দামগুলো ছিল সেই দাম কিন্তু বেড়ে অনেক কিছু কিছু ক্ষেত্রে আসলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এ নিয়ে কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারাও বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া অন্যান্য সবজি, মাছ, মাংস সেগুলোর দাম কিন্তু আসলে পূর্বের মতোই স্বাভাবিক বলতে বর্ধিত দামে বিক্রি হচ্ছে। নতুন করে আসলে কোনোটির দাম কমেনি কিংবা বাড়েনি, এবং বাজেটের জন্য যে পণ্যগুলোর দাম কমার কথা ছিল সেগুলো আসলে এখন পর্যন্ত বাজারে কমেনি। পূর্বের যে বর্ধিত মূল্য ছিল সে বর্ধিত মূল্যেই এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সংবাদ দুপুরে আরো থাকছে। সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের 15 জুন পবিত্র হজ, দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে 16 জুন। ঐতিহাসিক 6 দফা দিবসে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 75-এর পর যারা 6 দফাকে এদেশে নিষিদ্ধ করেছিল তারাই 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জয় যাদবের রিপোর্ট। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান। আইয়ুব খান অস্ত্রের ভাষায় 6 দফা মোকাবেলার ঘোষণা দেন। প্রতিবাদে 7 জুন হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ছাত্র শ্রমিক জনতা অভূতপূর্ব সাড়া দেয় সেই ডাকে। মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সামরিক জান্তা। শহীদ হন মনু মিয়া, আবুল হোসেন সহ আরও অনেকে। 6 দফাই হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফাই এদেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট। স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট। তিনি অভিযোগ করেন, 75-এর পর যারা এদেশে 6 দফা 7ই মার্চ নিষিদ্ধ করেছিল তারাই 15ই আগস্টের খুনি চক্রের সঙ্গে জড়িত। এই দিবসটি যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।
দেখছেন সংবাদ দুপুর। নতুন বাজেট ঘোষণার পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান। সোহান, বাজার দরে কেমন পরিবর্তন দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রস্তাবিত বাজেটের প্রভাব কিন্তু বাগেরহাটের বাজারে পড়তে শুরু করেছে। আমরা বাগেরহাটের বাজারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজেট কেবল প্রস্তাব করা হয়েছে, আসলে এই মুহূর্তে কিন্তু ওইভাবে দাম বাড়েনি। তবে বাস্তবিক অর্থে আমরা যেটা দেখেছি, পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ এইসব মশলার কিন্তু দাম বেড়েছে, যেটা গতকালকের থেকে 5 টাকা থেকে 10 টাকা বেশি কিন্তু দাম বেড়েছে। এছাড়া বিক্রেতারা যেটা বলছেন যে তারা কিন্তু বাজেট বোঝে না, আর তাদের কথা হচ্ছে পাইকারি ব্যবসায়ী এবং আড়তদারদের কাছ থেকে তারা যেভাবে বা যে দামে পণ্য ক্রয় করে সেই দামেই কিন্তু বিক্রি করে। তবে বিক্রেতাদের দাবি হচ্ছে যে বাগেরহাটের বিভিন্ন বাজারে বাজেটের অজুহাতে প্রতিটি পণ্যে 5 থেকে 10 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আমরা আজকে যেটা দেখেছি, পেঁয়াজ কিন্তু আজকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত 2 দিন আগে কিন্তু 75 টাকা বিক্রি হচ্ছিল। এছাড়া চালের দাম কিন্তু কেজিতে 1 টাকা 2 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা দেশি মোটা চালের কথা যদি বলি, সেটা 65-66 টাকা বিক্রি হতো, আজকে সেটা বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 72 টাকা। এবং গরিবের যে চাল, বুলেট এবং প্যাকেট বস্তা যেসব চাল, সেসব চালেও কিন্তু 2 টাকা 3 টাকা, অনেক ক্ষেত্রে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সবজি এবং মাছ, মাংস এসবের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা বাজার ঘুরে তাই দেখেছি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজেট পরবর্তী বাজার দরের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস সোহান। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মোট 19টি হাট বসবে। এর মধ্যে 2টি স্থায়ী এবং 17টি অস্থায়ী। সকালে ডিএমপি মিডিয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। ড্রোন ক্যামেরায় করা হবে সবকিছু পর্যবেক্ষণ। অজ্ঞান পার্টি এবং মলম পার্টির তৎপরতা রোধে ডিএমপি সাইবার বিভাগ কাজ করছে। এছাড়া এক হাটের গরু অন্য হাটে গেলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার জানান, জাল টাকার ব্যবহার রোধে মেশিন বসাবে বাংলাদেশ ব্যাংক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 19টি হাট বসবে। এই 19টির ভেতরে 2টো হাট স্থায়ী সবসময় আছে, আর 17টি নতুন হাট বসবে। 2 সিটি কর্পোরেশন থেকে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং ইজারাদার নিয়োগ করা হয়েছে, তারা সেখানে হাট বসাবে নির্দিষ্ট স্থানে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই হাটের নিরাপত্তা উপলক্ষে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বিস্তারিত জানাবেন, এখন কি অবস্থা সেখানে বন্যা পরিস্থিতি? নেন্সি, সুনামগঞ্জে গত 3 দিন ধরে আবহাওয়া অনেকটাই ভালো এবং রোদ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার কারণে আসলে সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা এখন বর্তমানে নেই, সব সংখ্যাই কেটে গেছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন আর সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা নেই, বৃষ্টিপাত কমে গেছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে আসলে মূলত সুনামগঞ্জে একটি
শঙ্কা তৈরি হয়। তবে গত 2 দিন ধরে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়নি এবং সুনামগঞ্জের যে নদীগুলো আছে সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি সহ সবকটি নদীর পানি কিন্তু কমেছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 16 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ বিপদসীমার 68 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ছাতকেও সুরমা নদীর পানি অনেকটাই কমেছে, যার কারণে আসলে সুনামগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো পানিতে নিমজ্জিত ছিল সেই সড়কগুলো কিন্তু এখন ভেসে উঠেছে এবং মানুষের চলাচল আসলে স্বাভাবিক হয়েছে। তো এখন আর কোনো ভোগান্তিও আসলে আমরা তেমন দেখছি না। সব মিলে আসলে সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি, বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি আবার আসে বা অব্যাহত থাকে হয়তো কিছুটা পানি বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। নেন্সি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। সংবাদ দুপুরে আরো থাকছে। টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিকরা। নদী ভাঙনে দৌলতদিয়া ফেরিঘাট এখন হুমকির মুখে। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নরুট, দৌলতদিয়া, পাটুরিয়া, তবে গত কয়েকদিন যাবৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া পাশের যে 6 নং ফেরিঘাট ও 7 নং ফেরিঘাটে একটু ভাঙন দেখা দিয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এটি 6 নম্বর ফেরিঘাট। 6 নং ফেরিঘাট ভাঙন রোধ করার কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত কয়েকদিন যাবৎ ভাঙন রোধ করার জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে। পাশাপাশি পাশেই রয়েছে 7 নম্বর ফেরিঘাটে। সেই 7 নম্বর ফেরিঘাটে কিন্তু পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে পল্টন রয়েছে সে পল্টনটা কিন্তু ডুবে গেছে বা সেখানে ফেরিতে যানবাহন উঠতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। পাশাপাশি যে নদীর পাড় দিয়ে যে আছে সে পাড়ে কিন্তু ভাঙনটা দেখা দিয়েছে। তো এই ব্যাপারে ভাঙন রোধ করার জন্য বিআইডব্লিউটিএ কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই নৌরুটে দৌলতদিয়া পাড়ে যে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন রোধ করার কারণে তারা কিন্তু এইটি শুরু থেকে কাজ শুরু করেছেন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় এবং আমি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভাঙন রোধ করার জন্য যে প্রক্রিয়াটা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ করছে সেটা কিন্তু খুবই সামান্য। তারা জানিয়েছেন যে এই দৌলতদিয়া ঘাট রক্ষা করতে জরুরি ভিত্তিতে কিন্তু স্থায়ীভাবে দৌলতদিয়া যে নদী ভাঙন, স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করার চেষ্টা যদি না করা হয় একটি সময় কিন্তু দৌলতদিয়া ঘাটটা পদ্মা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা মুন্সি কিন্তু জানিয়েছেন। সব মিলে বলা যায় যে পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দৌলতদিয়া ফেরিঘাটের পাশে যে 6 নং ও 7 নং ফেরিঘাটটি ভাঙন আক্রান্ত হয়েছে আর হুমকিতে রয়েছে কিন্তু প্রায় 3 শতাধিক পরিবার এবং কিছু ব্যবসায়ী রয়েছেন। তো এই ছিল দৌলতদিয়া ঘাটে, রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ভাঙনের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। দেখছেন সংবাদ দুপুর। পিতামাতার ভুয়া নাম ও ভুয়া ঠিকানা বানিয়ে রোহিঙ্গা জাহেদুল্লাহ এসেছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানাতে, আর তাকে এতে সহযোগিতা করেছিলেন এক জনপ্রতিনিধি। আর সেই রোহিঙ্গাকে নির্বাচন কার্যালয় থেকে হাতে নাতে ধরলেন আরেক জনপ্রতিনিধি। বিশেষ দালাল চক্রের মাধ্যমে 2 লাখ টাকার বিনিময়ে হচ্ছিল এই কাজ, যা স্বীকার করলেন সেই রোহিঙ্গা যুবক।
সুযোগ পেলেই আশ্রিত জীবন ছাড়তে নানা কায়দা কৌশল করে থাকেন রোহিঙ্গারা। আর এ কাজে জড়িয়ে যাচ্ছে জনপ্রতিনিধিদের নাম, রয়েছে তাদের বিশেষ দালাল চক্র। জাহিদুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে বানিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র। এজন্য ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা ও ভুয়া পিতামাতার পরিচয়। ছবি তুলতে আসলে জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আটক রোহিঙ্গা যুবক জানান 2 লাখ টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ নেয় এক দালাল চক্র। আইডি কার্ড করা 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তুলা ফেলাই আর 1 লাখ টাকা আইডি কার্ড করানোর পর দিব লোগো হই তাহলে 1 লাখ টাকা হিবা আইডি ফেলাই তাই আর 1 লাখ টাকা নয়। 2017 সালে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা এই রোহিঙ্গা যুবকের বসবাস উখিয়ার কুতুপালংয়ের 7 নম্বর ক্যাম্পে। সৌদি আরবে পাড়ি জমাতে তিনি দালালের মাধ্যমে এনআইডি কার্ড করতে এসেছেন বলে স্বীকার করেন। আইডি কার্ড আমি বিদেশ যাব আইডি কার্ড করতে চাই পাসপোর্ট করে বলা বিদেশ যাব তোর বাসার এঙ্গুডর হ্যাঁ থিওগর বাসার জিয়াত বাসা যে হ্যাঁ জায়গার নাম আইনা জানি মগর আমি একবার গেলাম জায়গাগান যাইলে মানে সিনা দিয়ে মৃত্যু। যে চক্রের মাধ্যমে রোহিঙ্গা যুবক এনআইডি করতে এসেছে সে চক্রের সদস্য স্বয়ং কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলরের সহকারী মফিজ ও দালাল জহুরা। রোহিঙ্গা যুবককে নির্বাচন অফিস থেকে হাতে নাতে ধরার পর যাচাই বাছাইয়ের পর এমন তথ্য দেন আরেক কাউন্সিলর। এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে রোহিঙ্গা চক্র, তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায়। আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা ছবি উঠাই ফেলছে যেগুলো আমি জানিও না। আজকে যদি আমি না যাইতাম এই রোহিঙ্গায় ভোটার হয়ে যাইতো। পৌরসভা এলাকায় দালালের উৎপাত বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। দালালদের আপনারা চিহ্নিত করুন এবং দালালদের আইনের আওতায় আনুন। এবং এখানে যে বারবার মুফিজের কথা বলা হচ্ছে, মুফিজকে আমরা আগেও 2-1বার ওয়ার্নিং দিয়েছি, আমাদের মেয়র মহোদয়ও তাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে তাকে পৌরসভায় না আসার জন্য। তো বিনীত অনুরোধ করব আপনারাও উনার ব্যাপারে একটু সজাগ থাকবেন। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বাস করে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তারা। বিষয়টি উদ্বেগের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 233টি আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না। ফলে বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে জোটটিকে। আর স্বাভাবিকভাবে বিরোধী নেতা হিসেবে কে দায়িত্ব সামলাবেন এ নিয়ে চলছে জল্পনা। একাধিক সূত্রে জানা গেছে লোকসভা বিরোধী দল নেতা হিসেবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর নাম জোরে সোরে সামনে আসছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডাকা হচ্ছে। আর সেই বৈঠকেই বিরোধী দল নেতার নাম চূড়ান্ত হবে। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। সে অনুযায়ী হজ পালিত হবে 15 জুন। দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 16 জুন। পবিত্র আরাফা দিবস পালন করা হয় জিলহজ মাসের 9ম দিনে। ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের 10ম দিনে ঈদ উল আজহা উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা।